সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন করেছে 2013 সালে। এই সুরক্ষা আইনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার কতটুকু নিশ্চিত করতে পেরেছে রাষ্ট্র, আমরাই বা তাদের কতটুকু সহযোগিতা করতে পেরেছি, এমন সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমাদের এই আয়োজন। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে তিনজন সম্মানিত অতিথি আমাদের সাথে উপস্থিত আছেন। প্রথমে পরিচিত হব তাদের সাথে। আমার সাথে আছেন সাইদুল হক, নির্বাহী পরিচালক ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বারডো। আমার সাথে আছেন আশরাফুন নাহার মিষ্টি, নির্বাহী পরিচালক WDDF, এবং আছেন ডাক্তার নাফিসুর রহমান, প্রতিবন্ধিতা বিষয়ক গবেষক ও অধিকার কর্মী। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আজ কথা বলবো প্রতিবন্ধী ব্যক্তির যে অধিকার, এই বিষয়টি নিয়ে। নাফিসুর রহমান, শুরুতে একটু আপনার কাছে আসতে চাই যে এই যে আমরা বললাম যে আমরা আসলে কতটুকু নিশ্চিত করতে পেরেছি, প্রথমেই জানতে চাই যে বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক অবস্থান যদি আপনাকে সংক্ষেপে বিশ্লেষণ করতে বলা হয় এই মুহূর্তে, আপনি কি বলবেন? ধন্যবাদ। প্রথমে বলতে হবে যেটা, যে প্রতিবন্ধী মানুষ তো আসলে এই দেশের নাগরিক। এই দেশের সকল নাগরিকের যে অবস্থা, প্রতিবন্ধী মানুষের কিন্তু একই অধিকার, সবার অধিকার সমান হওয়ার কথা। প্রতিবন্ধী মানুষের আলাদা করে কোনো অধিকার নেই, আলাদা করে কোনো অধিকার চাওয়া নাই। যে অধিকারগুলি আছে সেই অধিকারগুলি যেন তারা ভোগ করতে পারে, সেটাই তাদের চাওয়া। সেই জায়গাটাতে এসে কিছু বিশেষ চাহিদার প্রয়োজন হয়। যেমন আজকে আমাদের সঙ্গে যারা আছেন, সাইদুল হক ভাই আছেন, মিষ্টি আপা আছেন, একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, একজন হুইল চেয়ার ব্যবহারকারী, শারীরিক প্রতিবন্ধী মানুষ। ওনার কিছু বিশেষ চাহিদা আছে, ওনার কিছু বিশেষ চাহিদা আছে। এরকম শ্রবণ বাক প্রতিবন্ধী যারা আছে, বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে, আবার অটিজম আছে, এরকম কিন্তু আমাদের আইনে কিন্তু 10টা ক্লাসিফিকেশন করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ধরন যারা আছে সবারই কিছু বিশেষ চাহিদা আছে, কিন্তু অধিকার কিন্তু সবার একই। তো এই জায়গাটাতেই এসে সমস্যা হয়ে যাচ্ছে। আবার ধরেন শারীরিক প্রতিবন্ধী মানুষের মধ্যে নারী পুরুষের ভাগ আছে, বা দৃষ্টি প্রতিবন্ধী মানুষের মধ্যে নারী পুরুষের ভাগ আছে। আমাদের প্রত্যেকটা জায়গায় যেমন সকল মানুষের মধ্যে, সকল নাগরিকের মধ্যে পুরুষদের থেকে নারীরা পিছিয়ে আছে, প্রতিবন্ধী মানুষের মধ্যেও কিন্তু পুরুষ প্রতিবন্ধী মানুষের থেকে নারী প্রতিবন্ধী মানুষরা পিছিয়ে আছে। কাজেই আমাদের সমাজের যতগুলি জায়গা আমরা চিন্তা করতে পারি, উন্নয়নের যতগুলি জায়গা আমরা ক্ষেত্র আমরা চিন্তা করতে পারি, প্রত্যেকটা জায়গাতেই আসলে প্রতিবন্ধী মানুষ পিছিয়ে আছে, তার মধ্যে প্রতিবন্ধী নারীরা একটু বেশি পিছিয়ে আছে। আশরাফুন নাহার মিষ্টিকে একটু জানতে চাই, এই যে বললো যে নারীরা পিছিয়ে আছে, আমি একেবারেই নারী পুরুষ নির্বিশেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মানে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থান এখন আপনি কি বলবেন? এক কথায় যেটা বলা যায় সেটি হলো যে, নাফিস ভাই যেমনটি বলছিলেন যে নাগরিক অধিকার ভোগ করার ক্ষেত্রে যেমন আমরা সমান স্তরে নেই, সেহেতু আমাদের মৌলিক অধিকারগুলো যেহেতু ভোগ করতে পারছি না, সুতরাং অর্থনৈতিক, সামাজিক এবং আমাদের আর যে অবস্থাগুলো আছে সেখানে আসলে আমরা অনেক বেশি পিছিয়ে। কেন পিছিয়ে? কারণ হচ্ছে যে একজন শিশু যখন স্কুলে যাবে, স্কুলে যাওয়াটা তো তার অধিকার। কারণ আমি বলছি যে সবার জন্য শিক্ষা, সবার জন্য শিক্ষা যদি হয়, প্রতিবন্ধী শিশুর জন্য শিক্ষা হবে না কেন? এখানে আবার কিছু দৃষ্টিভঙ্গিগত বিষয় আছে। যেমন কোনো স্কুলের প্রিন্সিপাল অথবা হেডমাস্টার হয়তো মনে করছেন যে না, তার স্কুল এই প্রতিবন্ধী শিশুর জন্য উপযোগী না। এটা মনে করাটাই কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে সাংবিধানিক অধিকারের কথা বলা হচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু ওই স্কুলটাকেই দায়ী করতে হবে, প্রতিবন্ধী শিশুটিকে না। কিন্তু আমরা কি মানে করেছি, অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা হলো যে স্কুল আমাকে বলে দিচ্ছে যে আমার স্কুল তোমার জন্য না, আমার স্কুল অপ্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য। একজন অপ্রতিবন্ধী ছাত্রছাত্রী যেটা পড়তে পারে, সিমিলার জিনিস আমি পড়তে পারি, শুধুমাত্র আমার সীমাবদ্ধতার জায়গা করতে আমার একটা হুইল চেয়ার ব্যবহার করতে হবে। আমি যে বেঞ্চটিতে বসবো সেই বেঞ্চের বসার জায়গাটা লাগবে না, আমার হুইল চেয়ার আমার সেই সাপোর্টটা দিবে। আমার ওয়াশরুম এবং পানি খাওয়ার জায়গা সেটা আমার উপযোগী হতে হবে। আর যদি স্কুল সদয় হয়ে এক্সট্রা কারিকুলার যেটা আছে, স্পোর্টস, অন্যান্য জায়গায় আমার জন্য একটা নির্ভরযোগ্য স্থান তৈরি করতে পারে, আমার জন্য খেলার কথা চিন্তা করতে পারে, বিনোদনের কথা, তাহলে তো হয়ে যায়। এই দায়িত্বটা কার? রাষ্ট্রের। দায়িত্বটা কার? ওই প্রতিষ্ঠানের। কিন্তু আমি সবার জন্য শিক্ষা বলে প্রতিবন্ধী শিশুদেরকে বাদ দিয়ে দিচ্ছি এবং তার প্রতিবন্ধিতাকে ইঙ্গিত করছি। আমার দেশ, আমার রাষ্ট্র, এ দেশে আমি জন্মেছি, আমার প্রতিষ্ঠান বলছে আমাকে পড়তে নেবে না। এর চেয়ে কষ্ট ওই প্রতিবন্ধী শিশুর আর কি হতে পারে? প্রথমে তার মনোবলটা ভেঙে দেয়, তার বাবা মাকে মনোবলটা ভেঙে দেয় এবং বাবা মা চিন্তা করে
আমি যে খাবার উপার্জন করব সে খাবারটা আমার যদি অপ্রতিবন্ধী শিশুকে দিই, সে সহজে স্কুলে যেতে পারবে, সে সহজে প্রশিক্ষণ পেতে পারবে, সে সহজে ইনকাম করতে পারবে, সে দুটো পয়সা উপার্জন করতে। আমার ছেলে তো স্কুলে বা আমার মেয়ে তো, যখন মেয়ের কথা আসছে তখন তো আরও পিছনে। আমার মেয়ের তো আসলে বিয়ে হবে না, আমরা প্রথমেই তো মনে করি মেয়ে হলে বিয়ে হবে, শ্বশুরবাড়ি চলে যাবে। প্রতিবন্ধী মেয়ে বিয়ে হবে না, প্রতিবন্ধী মেয়ে শিক্ষা অর্জন করতে না পারলে সে উপার্জন করতে পারবে না। সো তার দিকে আর কোনো চিন্তাই নাই। সুতরাং এখন আমাদের এই জায়গাটাকে ভাঙার জন্য সরকার যেটা করেছে, ভাতার কথা চিন্তা করেছে, যে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে যদি একটু ভাতা দেওয়া যায় তারা হয়তো একটু খেয়ে পরে বাঁচবে। এখানে বৈষম্য আছে। এখানে বৈষম্যটা একটু বলি, সেটা হলো যে আপনি ভাতা দিচ্ছেন 900 টাকা। আপনি যদি এখন আমাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি সেটা যদি হিসাব করেন, তাহলে একদিনের 3 বেলার খাবার যদি খায় তাহলে মানে তার 1 সপ্তাহের খাবারও না 900 টাকা। এরপরে তো যেহেতু প্রতিবন্ধিতা আছে, ওষুধপত্র এগুলো লাগতে পারে। সুতরাং এই যে অবস্থাগুলো, এই অবস্থাগুলো কিন্তু তাদেরকে একটা জায়গায় আবদ্ধ করে ফেলছে। বৈষম্যের কথা একটুখানি বলে আমি শেষ করছি, কারণ আমি সময় বেশি নিচ্ছি মনে হলো। সেটা হলো যে সরকার ভাবছে সবাইকে ভাতা দিবে। আমি তো উপার্জন করি, আমার বেতন যখন 30,000 টাকার উপরে যাবে, আমার খরচ এবং আয় এটা বাদ দিলে আমার কিন্তু আমি আন্ডারে চলে আসব, ট্যাক্স পেই হয়ে যাব। তা আমি যদি ট্যাক্স দেই তাহলে আমাকে সরকার কেন ভাতা দেবে? যে মানুষটি আপনার ট্যাক্স দিচ্ছে না, যার খাবারের উপায় নাই, যার বাবা মা নাই, যে একদম পিতৃমাতৃহীন, একদম প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধী মেয়েটি, বিবাহ হয় নাই, হবেও না, সেই মেয়েটিকে 1800 টাকা দিলে সমস্যা কোথায়? আমার মিষ্টির টাকাটা তাকে দিয়ে দিই। কিন্তু সরকার কিন্তু সেটা ভাবছে না। সরকার ভাবছে ইকুয়াল বেসিস। আমরা কিন্তু ইকুয়ালিটির কথা বলছি, আমরা ইকুয়ালিটির কথা বলছি, ইকুয়াল বেসিস না, ইকুইটির কথা বলছি। যেহেতু বারবার সরকার এবং রাষ্ট্রের কথা আসছে, আমি একটু সাইদুল হকের কাছে জানতে চাই, বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন করেছে 2013 সালে। আপনি কি মনে করেন এই বিষয়ে অগ্রগতি কতটা হয়েছে? ধন্যবাদ আপা। 13 সালে আমাদের আইন হয়েছে, এটা সত্যি। কিন্তু আমাদের আন্দোলন শুরু হয়েছে কিন্তু সেই 90 সাল 80 সাল থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, আপনি জানেন। 95 সালে আমাদের একটি নীতিমালা হয়, 2001 সালে আমাদের একটি কল্যাণ আইন হয়, এবং পরবর্তীতে আমাদের দাবি দাবার প্রেক্ষিতে, আমাদের আবেদনের প্রেক্ষিতে, আমাদের আন্দোলনের প্রেক্ষিতে 13 সালে আইন হয়েছে। 13 সালে আইনটি হয়েছে ঠিকই, কিন্তু প্রতিবন্ধী মানুষের যে অধিকার, সম্পূর্ণভাবে সে অধিকার এখনও বাস্তবায়িত হয়নি। যেমন ধরেন 13 সালের যে আইনটি হয়েছে সেই আইনে 21টি অধিকার রয়েছে প্রতিবন্ধী মানুষের জন্য। তার চাকরি করা অধিকার, শিক্ষার অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সমস্ত রকম অধিকার দিয়ে 21টি অধিকারের কথা বলা হয়েছে। আমরা আশাবাদী হয়েছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য যেই আইনের মধ্যে আইনটি বাস্তবায়নের জন্য কতগুলো কমিটি গঠন করা হয়েছে, জাতীয় সমন্বয় কমিটি, জাতীয় নির্বাহী কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি। এই কমিটিগুলোর কোনো মিটিং হচ্ছে না। এই কমিটিগুলো একটা কমিটি, মনে করেন জেলা কমিটি নির্বাহী কমিটির কাছে, নির্বাহী কমিটি সমন্বয় কমিটির কাছে, এই জাতীয় সমন্বয় কমিটির কাছে তাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল। অদ্যাবধি কোনো কমিটির কাছে কোনো রিপোর্ট পেশ করে নাই। আমি একটু সাপ্লিমেন্ট করি, এটা একদম খুব পরিষ্কারভাবে উনি কমিটিগুলির দায়িত্বের কথা বলেছেন। আমরা যদি আইনটা দেখি এবং আইনের বিভিন্ন ধারা এবং আইনের তফসিল যদি দেখি, তাহলে অনেকগুলি কাজের কথা বলা হচ্ছে, যে কি কি অধিকার, এই যে বললেন উনি যে 20টা 21টা অধিকারের কথা বলা হচ্ছে, সরকার কি কি করবে সেটারও কিন্তু নির্দেশনা তফসিলের মধ্যে আছে। এটা অনুযায়ী কিন্তু একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে, একটা জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে, এটা আমাদের ক্যাবিনেটেও পাস হয়েছে 2019 সালে। আজকে 25 সাল, হ্যাঁ, 6 বছর হয়ে গেছে। এই কর্মপরিকল্পনা পাশ করার পরেও এটা বাস্তবায়নের জন্য কিন্তু কোনো পদক্ষেপ নাই, 1 টাকা বাজেট বরাদ্দ হয় নাই। যদি আমাদের জাতীয় পর্যায় থেকে কমিটিগুলি যদি ফাংশনাল না হয়, তারা যদি জবাবদিহিতার আওতায় না নিয়ে আসে, তাহলে আসলে এটা হচ্ছে না। যে কারণে একটা আইন হলো, আইনের বিধি হলো, আইনের অধীনে অ্যাকশন প্ল্যান হলো, এগুলি সবই আসলে শেষ পর্যন্ত গিয়ে আইওয়াশ, মানে প্রতিবন্ধী মানুষকে দেখানো হলো যে সরকার অনেক কিছু করছে, দিন শেষে ভাতা ছাড়া আসলে আর কিছুই করছে না। এটাই হলো সমস্যার জায়গা। আমি একটু আবার আশরাফুল মিষ্টির কাছে জানতে চাই, যে নাফিস ভাই তো বলছিলেন যে সীমাবদ্ধতাগুলো কোথায়। আসলে এই যে এতদিন ধরে কাজ করা হচ্ছে, সাইদুল হক বলছিলেন, প্রতিবন্ধীদের অধিকার আসলে তারা কতটুকু নিশ্চিত করতে পারলো বাংলাদেশ? আচ্ছা,
কতটুকু? আমি যদি এটা পার্সেন্টেজে আসি তাহলে পার্সেন্টেজ দেওয়াটাও কঠিন, 1% বলাটাও কঠিন। কারণ হচ্ছে যে আপনি যদি গণপরিবহনের দিকে দেখেন, কোনো একটি বাস মেট্রো রেল ছাড়া এক্সেপ্ট, ওটা তো কয়েকটা রুট, কোনো গণপরিবহনে আপনি প্রতিবন্ধী বান্ধব পরিবেশ পাবেন না, নারীরাই উঠতে পারে না। মেট্রো রেল পর্যন্ত যেতে হবে। হ্যাঁ, মেট্রো রেল পর্যন্ত যাওয়ার যে কানেক্টিভিটি সেখানেও নাই। খুবই যৌক্তিক কথা কিন্তু এটা। হ্যাঁ, মেট্রো রেল প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব, কিন্তু আমার ওই ঘর পর্যন্ত থেকে যেতে তো হবে, মেট্রো তো রেল পর্যন্ত যেতে হবে, রাইট। এবং আমাদের যে ফুটপাত সেটা দেখবেন যে প্রতিবন্ধী বান্ধব না। এবং খুব দুঃখজনক, আমরা বহু অ্যাডভোকেসির ফলে যেটা হয়েছিল যে ফুটপাতের মাথাগুলো কার্ভ হয়েছিল কোথাও কোথাও, সব জায়গায় না, কোথাও কোথাও ঢাকা শহরে। এবং সেই ফুটপাতের মাথাগুলো যে কার্ভ হলো, সেখান দিয়ে মোটরসাইকেল এবং রিক্সা উঠে যাচ্ছে ফুটপাত চড়া হওয়ার কারণে। কি করে দিল? খুঁটি গেড়ে দিল। কারা দিল? হয়তো বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, পুলিশ প্রশাসন থেকে দিয়েছে, অথবা গণপূর্ত থেকে দিয়েছে। তাহলে এই যে আমাদের দীর্ঘদিনের যে আন্দোলন, দীর্ঘদিনের যে চাহিদা যে আমরা ফুটপাত ধরে নিরাপদে হাঁটতে চাই, সেটা সরকার করার পরেও কিন্তু সরকারের আরেকটা অথরিটি তারা কিন্তু এটা বন্ধ করে দিল। এখন বিষয় হচ্ছে যে মোটরসাইকেল যদি ফুটপাত দিয়ে ওঠে অথবা রিক্সা যদি ওঠে, তাদেরকে জরিমানা করা যেতে পারে, তাদের জন্য আইন প্রয়োগ করা যেতে পারে, কিন্তু আমার পরিবেশ সেটাকে তো বাধাগ্রস্ত করা যেতে পারে না। তাহলে আপনি বলেন পার্সেন্টেজ আমি কীভাবে দেবো? তাহলে গণপরিবহনে নাই, আমরা যে প্রবেশগম্যতার কথা বলছি, সুউচ্চ বিল্ডিং বলেন, ব্যাংক বলেন, পোস্ট অফিস বলেন, এটিএম, এখন সবাই আপনারা আধুনিক জামানায় আমরা আছি, সবাই এটিএম কার্ড ইউজ করছেন। আমি আজ পর্যন্ত আমার অভিজ্ঞতা হয়নি যে আমি বুথে যেয়ে টাকা উঠাবো, আমার অভিজ্ঞতা হয়নি আমি ব্যাংকে যে টাকা উঠাবো। তাহলে আমার নিরাপত্তা কোথায়? আর্থিক নিরাপত্তা। আমি আমার সহকর্মীকে চেক লিখে দিই, সে টাকা উঠায় নিয়ে আসে, সে তো এসে বলতে পারে পথে ছিনতাই হয়ে গেছে। আমি যদি এটিএম কার্ডটা দিয়ে আমার 10,000 টাকা জায়গায় সে তো 20,000 টাকা উঠাতেও পারে, তাই না? আমার তো বিশ্বস্ত লোক পেতে হবে। বিশ্বস্ত লোকের সংখ্যাও কিন্তু সমাজে কমছে। এখন আমার না হয় সহকর্মী আছে, যার সহকর্মী নাই, যে সমাজের মানুষকে দিয়ে করাচ্ছে, সে কি অবস্থায় আছে? প্রবেশক্ষমতার ইস্যুটা বাদ দিয়ে যদি আমি বলি, তাহলে আমাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গিগুলো অত্যন্ত নেতিবাচক। আপনি দেখেন, আমরা আইনের কথা বলছিলাম, আমাদের আইনের ভিতরে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধিতা অনুযায়ী ক্যাটাগরি আলাদা করা আছে, অথচ অনেক মানুষ, অনেক পাওয়ারফুল মানুষ, আমাদের উপদেষ্টাও, তারা নাকি প্রতিবন্ধী ব্যক্তি বলতে লজ্জা পান। আমি তো লজ্জা পাই না। আমাকে যদি আপনি বলেন যে মিষ্টি আপার শারীরিক প্রতিবন্ধিতা আছে, আমি কিন্তু লজ্জা পাচ্ছি না। আই ফিল প্রাউড বিকজ আমার শারীরিক প্রতিবন্ধিতা সত্ত্বেও আমি বাধা অতিক্রম করে আপনার চ্যানেলে আমি এসে কথা বলছি, আমি প্রাউড ফিল করছি। তাহলে আপনি কেন আমার জন্য কষ্ট পাবেন? আপনি তো প্রতিবন্ধিতা শব্দটি উল্লেখ করছেন যখন আমার চাহিদার জায়গা পূরণ করতে হবে, তখন করছেন আপনি। কিন্তু আমার যখন আমাকে ইঙ্গিত করছেন, তখন কিন্তু আপনি আমাকে মিষ্টি বলেই বলছেন, তাই না? তাহলে তো আমি প্রতিবন্ধিতা নিয়ে আমার কষ্ট পাওয়ার কিছু নেই। বিশেষ চাহিদা সম্পন্ন বলা হচ্ছে, গড গিফটেড বলা হচ্ছে, ডিফারেন্ট লেভেল বলা হচ্ছে, এই আলাদা আলাদা শব্দ ব্যবহারের মাধ্যমে আমাকে মূলত আরও পিছনে ঠেলে দেওয়া হচ্ছে। আপনারও তো বিশেষ চাহিদা আছে। আপনার যদি একটা কুড়ে ঘর থাকে, তাহলে 2 তলা ঘর হওয়ার চাহিদা আছে। আপনার যদি গাড়ি না থাকে, তাহলে একটা গাড়ি হওয়ার চাহিদা আছে। প্রত্যেকেরই তার স্ট্যাটাস অনুযায়ী আলাদা আলাদা চাহিদা আছে। তাহলে আমাকে আমার একটা হুইল চেয়ারের জন্য অথবা আমার দৃষ্টির সীমাবদ্ধতার জন্য আমাকে বিশেষ চাহিদা সম্পন্ন কেন বলবেন? ঠিক আছে, আমাদেরকে যে মানুষরা তাদের আবেগের জায়গা থেকে এটা বলতে চাচ্ছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আগে আবেগের দরকার নাই। আপনি আমার জন্য আপনার পেশাগত জায়গা থেকে যে দায়িত্ব পালন করা দরকার সেটা করুন। আমি যদি ইলেকশন কমিশনের কাছে যাই, ভোট দিতে চাই, আপনি আমার ভোট দেওয়ার ব্যবস্থা। আমরা ভোটের প্রসঙ্গে আসবো, তবে আমরা একটু সাইদুল হকের কাছে আবার যেতে চাই যে এই যে আমরা মানে দৃষ্টিভঙ্গিটাই পরিবর্তন হয়নি, তাহলে অধিকার নিশ্চিত করবে কিভাবে রাষ্ট্র? আমি এটা বলার আগে আমি যেটা বলতে চাই, আসলে মানুষের সব কিছুর আগে, মানে আমরা যে যা কিছু করছি সব কিছুর আগে আমাদের আসলে পরিবর্তন করতে হবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যতদিনে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা না যাবে, ততদিনে আপনি আইন করবেন, বিধিমালা করবেন, পরিকল্পনা করবেন, এগুলো বাস্তবায়ন হবে না। তাই প্রথমেই আমাদের দরকার সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা। যেমন ধরেন, আমাদের যে কোনো কিছু সফলতা নাই এটা কিন্তু আমি বলবো না, 2-1টা সফলতার কথা আপনাদেরকে আমরা শোনাই, তাহলে আপনারা বুঝবেন। আমরা একসময় ব্রেইলে কোনো বই পেতাম না, এখন কিন্তু ব্রেইলে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ব্রেইল বই হয়েছে। এটা একটা পজিটিভ দিক। আমরা বিশেষ পরীক্ষা দিতে পারি না, আমিও পারি না, আমার আপাও পারে না, এই যে মিষ্টি আপা উনিও পারেন নাই, কিন্তু আমরা দীর্ঘদিন চাওয়ার ফলে
পজিটিভ মানুষ, দৃষ্টিভঙ্গি ভালো মানুষ পেয়েছি বলে কিন্তু আজকে সেই চেঞ্জটা এসছে। আজকে কিন্তু বিশেষ পরীক্ষা দিতে পারছে যে কোনো দৃষ্টি প্রতিবন্ধী মানুষ বা প্রতিবন্ধী মানুষ, এমনকি বিভিন্ন কলেজে অলরেডি তারা ঢুকে গেছে অনেকে। আরেকটা পজিটিভ দিক হচ্ছে যে এই সরকার আইন করেছে, এটাও কিন্তু একটা পজিটিভ দিক অবশ্যই। আর একটা বিষয় হচ্ছে যে কিছু কিছু প্রতিবন্ধী মানুষ ঢুকেও গেছে বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন চাকরিতে ঢুকে গেছে। এখন আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, পাশাপাশি আমাদের গভর্নমেন্টে যেটা নাফিস ভাই বলার চেষ্টা করেছিলেন, উনি আমি আমার একটু বলি, আমাদের বাজেট বরাদ্দ করতে হবে। যতদিনে আমরা বাজেট বরাদ্দ করতে না পারবো ততদিনে কিন্তু আমরা এই আইন বাস্তবায়ন করতে পারবো না। আমরা যে যতই চিৎকার করি, চিৎকার করলে কোনো লাভ হবে না, বাজেট বরাদ্দ দিতে হবে। শুধু তাই নয়, এই আইনটি বাস্তবায়নের জন্য কোনো কর্তৃপক্ষ আইন পদ্ধতি নির্ধারণ করা নাই। যদিও আমাদের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এটার দায়িত্বে আছে, তার কিন্তু কোনো জনবহুলের অভাব আছে, তার অর্থের অভাব আছে, তার প্রশিক্ষণের অভাব আছে, তারও কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে। সুতরাং আমাদের একটা কর্তৃপক্ষ অবশ্যই নির্ধারণ করতে হবে। এখন সেজন্য আলাদা কর্তৃপক্ষ করা যেতে পারে, কমিশন করা যেতে পারে, সেখানে প্রতিবন্ধী মানুষের ইনভলভ করা যেতে পারে। আরও করতে হবে, যদি আমরা, আপনি বাধার কথা বলছেন, তো আমি বাধা মানে কীভাবে ওভারকাম করা যেতে পারে। তারপরে আমাদের যে প্রতিবন্ধী সংগঠনগুলো আছে, আমি সকালেও বলেছি এক জায়গায়, যে প্রতিবন্ধী সংগঠনগুলোকে স্ট্রেনথেনিং করতে হবে, তাদের ফান্ড প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তাদের অর্থ ব্যবস্থা করতে হবে, তাদেরকে সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সাথে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। শুধু তাই নয়, আমাদেরকে স্ট্রেনথেনিং করলে হবে না, আমাদেরকে নিয়ে যারা কাজ করছে তাদেরকেও স্ট্রেনথেনিং করতে হবে। অর্থাৎ বললাম যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এটা নাকি কাজ করছে, তো এটা যাতে ঠিকমতো কাজ করতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। দেখেন, একটা সত্যি কথা বলাটা উচিত কিনা জানি না, আজকে দীর্ঘদিন যাবৎ এই ফাউন্ডেশনে এমডি নাই, একজন ভারপ্রাপ্ত এমডি এই কাজ চালাচ্ছেন, পরিচালক নাই। আজকে শুনলাম যে একজন পরিচালক জয়েন করেছে। এই দুর্বল দিকগুলো চিহ্নিত করতে হবে এবং এই জায়গাগুলোতে কাজ করতে হবে। আমরা কিন্তু বারবার বলেই যাচ্ছি, আমরা যে বসে আছি, এই যে মিষ্টি আপা দেখেন, এই যে নাফিস ভাই দেখেন, প্রতিনিয়ত কিন্তু কোথাও না কোথাও কথা বলছে, কারো না কারোর সাথে কথা বলছে, তা আমরা কিন্তু সমস্যাগুলো ধরেই দিচ্ছি। এই কথা, এই যে বললাম কথা, এতে কিন্তু খুব একটা যে টাকারও দরকার তাও কিন্তু না, বসা দরকার, সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। যদি সিদ্ধান্ত গ্রহণ করা যায়, অনেক সমস্যা আছে পয়সা ছাড়া সমাধান করা যায়। তো আমরা আসলে এটা বসছি না, আমরা আসলে এটাকে প্রায়োরিটি দিচ্ছি না। আমাদের প্রায়োরিটি দিতে হবে, আমাদের প্রায়োরিটির মধ্যে নিতে হবে যে এটা আমার একটা কাজ। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কথা বলেছেন। আরেকটা বড় স্ট্রাকচারাল একটা বড় বাধা আছে, সেটা হলো কি, সরকারের পক্ষ থেকে বলছি যে আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ে কি কাজ করবে এটার জন্য কিন্তু একটা ফ্রেমওয়ার্ক আছে। এটাকে বলে অ্যালোকেশন অফ বিজনেস। প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা কাজ ভাগ করা আছে, জব ডেসক্রিপশনের মতন, যে কোন মন্ত্রণালয় কী কাজ করবে। এই জায়গাটায় আসলে একটা বড় পরিবর্তন দরকারটা কোথায়, মানে এখন পর্যন্ত শুধুমাত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অ্যালোকেশন অফ বিজনেসের মধ্যে লেখা আছে যে তারা প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করবে, এবং ওইখানে বলাই আছে যে এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এই তিনটা কাজ তারা করবে। আর কোনো মন্ত্রণালয়ে এরকম কিছু বলা নাই। সমস্যাটা হয়ে গেছে কি, যে অন্য মন্ত্রণালয়গুলির কাছে যখন যাওয়া হয় তারা বলে এটা আমাদের কাজ না, এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজ। যেমন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তারা তো এই দেশের নারী এবং শিশুদের নিয়ে কাজ করে, যেই নারী এবং শিশুদের একটা বড় অংশ প্রতিবন্ধী নারী এবং প্রতিবন্ধী শিশু, কিন্তু আপনি তাদের একটা কোনো প্রোগ্রাম দেখবেন না প্রতিবন্ধী নারী, প্রতিবন্ধী শিশুদের জন্য। তারা বলবে এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজ। যুব মন্ত্রণালয়ের কাছে যান, ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে যান, সবাই কিন্তু ঘুরে ফিরে দেখিয়ে দিচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু সমাজ কল্যাণ সবাই পাঠিয়ে দিচ্ছে এটা সমাজ কল্যাণের কাছে। এখন এই জায়গাটা যদি, এই পরিবর্তনটা যদি না হয়, প্রত্যেকটা মন্ত্রণালয়ের অ্যালোকেশন ও বিজনেসের মধ্যে যদি এই পরিবর্তনটা না হয়, তাহলে এটা হবে কি, এটা যিনি দায়িত্বে আছেন উনি চাচ্ছেন কিনা ব্যক্তিগতভাবে তার উপরে নির্ভর করবে। যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি, ওদের সাথে ওরা যেহেতু ওখানে সচিব বলেন বা ওখানে ডিজি বলেন, তারা অ্যাকসেপ্ট করলো যে হ্যাঁ আমরা এটা করতে চাই, যে কারণে কিন্তু তারা বেশ কিছু পরিবর্তন করেছে। আমাদের অবশ্যই একটা বড় মানে ইতিবাচক হয়েছে যে গভর্নমেন্টের স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার, সেটার মধ্যে কিন্তু ডিসেবিলিটি খুব সুন্দরভাবে এসছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি বেশ কিছু বাড়িঘর বানাচ্ছে, সেগুলো বা শেল্টার বানাচ্ছে,
সেগুলির মধ্যে ডিসেবিলিটি ইনক্লুশন করছে। ওরা জাহাজ বানাচ্ছে, মানে নৌকা বানাচ্ছে অ্যাক্সেসিবল ইয়ে সহ, ফিচার সহ, উদ্ধার কাজে ব্যবহার করার জন্য। এটা কেন হচ্ছে? কারণ ওনারা কনভিন্সড হয়েছেন, সচিব, মন্ত্রী, ডিজি, ওনারা কনভিন্সড হয়েছেন এটা করা দরকার। কিন্তু যদি আজকে আরেকজন এসে বলেন যে না, আমি এটা তো লেখায় নাই কোথাও, আমরা এটা করব না। আমাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কিন্তু একটা বিশাল প্রোগ্রাম ছিল বাংলাদেশ গভর্নমেন্টের, হ্যাঁ, এবং সেখানে কিন্তু আমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি প্রতিবন্ধী ব্যক্তিদের কথা ইনক্লুশন করা হয়েছে, আবার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা স্কিল ডেভেলপমেন্ট পলিসি করা হয়েছে। একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকল স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে 5% সিট অ্যালোকেশন করা হবে। সুন্দর, কিন্তু আপনি গিয়ে দেখবেন যে বিল্ডিংটা, যেখানে ট্রেনিং সেন্টার, সেটা অ্যাক্সেসিবল না। তাহলে আপনার কী লাভ হলো? ওখানে যিনি প্রশিক্ষক আছেন উনি জানেন না একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ বা একজন শ্রবণ প্রতিবন্ধী মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, কিংবা তাকে কিভাবে অন্তর্ভুক্তি করা যায়। সেটাই তো, মানে তার সঙ্গে উনি কমিউনিকেশনই করতে পারছেন না, আপনার মেটেরিয়াল তাদের জন্য তৈরি না। তাহলে আপনি সিট বরাদ্দ করে তো আসলে কোনো লাভ নেই, কারণ তার তো অ্যাক্সেসিবিলিটি হচ্ছে না। এক্স্যাক্টলি। নাফিস ভাই, এই প্রশ্নের সাথে আপনাকে আরেকটু মানে যুক্ত করতে চাই আলোচনার সাথে, যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তো বছর পার করে ফেললাম, এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণে কিংবা বৈষম্য কমাতে অবদান রাখতে পেরেছে বলে আপনি মনে করেন? আমি খুব মানে সরাসরি খুব সত্যি কথা বলবো, এখানে কোনো রাগ ঢাক করবো না। এই সরকার আসার 1 বছর 5 মাস হয়ে যাচ্ছে। আমরা অত্যন্ত অত্যন্ত মানে কি বলবো, যে কতখানি ডিসঅ্যাপয়েন্টেড আমরা, এটা বলে শেষ করতে পারবো না। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করলাম গত বছর নভেম্বর মাসে, ওনাকে আমরা বেশ কিছু দিলাম, উনি খুব সময় নিয়ে অনেক সময় দিলেন আমাদেরকে, কিন্তু তারপর ওনার অফিস থেকে কাগজপত্র হারিয়ে গেল। আমাদের কাছে মার্চ মাসে আবার, যখন আমরা মার্চ মাসে না, এপ্রিল মাসে আমরা এটা নিয়ে যখন আবার একটু হইচই করলাম, আমরা যখন এটা নিয়ে প্রেস কনফারেন্স করলাম, তখন তাড়াহুড়া করে আবার কিছু কাগজপত্র চাওয়া হলো, আবার কাগজপত্র দেওয়া হলো। আপনারা যে কাগজগুলো জমা দিয়েছিলেন, মানে যে দাবিগুলো সেগুলো বা প্রস্তাবগুলো, সেগুলো কি হারিয়ে গেছে? আচ্ছা। আবার যখন তখন এপ্রিল মাসের শেষে গিয়ে তখন মে মাসে আবার চাওয়া হলো, সেটা নেওয়া হলো। সেই মে মাসের কাগজপত্র তারা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পাঠালো এটা দেখার জন্য। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটা নিয়ে অনেক দিন কিছু করলো না। সেপ্টেম্বর মাসে গিয়ে ফাউন্ডেশন এটা নিয়ে আবার একটা মানে মত বিনিময় সভা আয়োজন করলো, যে দাবি দেওয়া হয়েছে সেটা কতটুকু যৌক্তিক বা কি সেটা বোঝার জন্য। আমরা তো যৌক্তিক বুঝেই আমরা দিয়েছিলাম, সেটাও সেপ্টেম্বর মাস, আজকে ডিসেম্বর মাস, এখন পর্যন্ত কিন্তু সেগুলি নিয়ে কোনো কথাবার্তা বলা হয়। তো এটাই বলছি যে আমরা আসলে অনেক কিছু চেয়েছিলাম। একদম সরাসরি বলি, আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি অ্যাডভাইজার হিসেবে আছেন, একজন মানুষ প্রতিবন্ধিতা বুঝবেন এমন কোনো কথা নেই, কিন্তু যখন কেউ দায়িত্বে আসে, প্রত্যেকবারই আমরা দেখি যখন কোনো মন্ত্রী বা সচিব বা কেউ দায়িত্বে আসেন, ডিসেবিলিটি শব্দটা বুঝতে তাদের 2-1 মাস সময় লাগতে পারে। 1 বছর 5 মাস পরেও যখন একজন অ্যাডভাইজার এসে এইবারই প্রতিবন্ধী দিবসের প্রোগ্রামে এসে যখন উনি আবার বলেন যে প্রতিবন্ধিতা শব্দটা আমার বলতে ভালো লাগে না, এটা খুবই দুঃখজনক। মানে যে কথাটা আমরা আসলে, যেটার জন্য আসলে আমাদের এত, আমরা গণমাধ্যমে তো প্রতিনিয়ত কাজ করে যাই যে দৃষ্টিভঙ্গিটা বদলাক, মানে প্রতিবন্ধিতা শব্দটা বলতে ভালো লাগে না, বলতে ভালো লাগা না লাগার কোনো ব্যাপার না তো, এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে। এবং আমার মনে হয় এটা একটা ইন্ডিভিজুয়ালিটি না, যেমন আমি সূচনা, না, এটা যখন জাতিসংঘে যখন এটা এই সনদটা যখন হয়, সিআরপিডি যেটাকে আমরা বলি, প্রথম 2 বছর এটা নিয়ে ডিবেট হয়েছে যে আমরা কি শব্দ ব্যবহার করব। শেষ পর্যন্ত কিন্তু এটাই স্বীকার করা হয়েছে যে প্রতিবন্ধিতা হলো মানব বৈচিত্র্যের একটা অংশ, এবং যেহেতু ডিসেবিলিটি মানব বৈচিত্র্যের একটা ভিন্ন মাত্রা তৈরি করছে, উই আর পিপল উইথ ডিসেবিলিটিজ অ্যান্ড উই আর প্রাউড অ্যাবাউট ইট। মানে আমরা প্রতিবন্ধী ব্যক্তি এবং আমরা এটা নিয়ে গর্বিত। যখন বলা হচ্ছে আমরা প্রতিবন্ধী ব্যক্তি, আমরা এটা নিয়ে গর্বিত,
এরপরে আবার এটা নিয়ে মানে কেন আলোচনার তো কোনো কেন সুযোগ এটা নিয়ে নেই। কথাবার্তা বলা হচ্ছে, এটা নিয়ে আমাদের আইন যখন হয় এটা নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে, বাংলা একাডেমির সাথে বসা হয়েছে এটা নিয়ে যে এটার আর কোনো শব্দ আছে কিনা। মূল জিনিসটা ছিল কি যে ডিসেবিলিটি নিয়ে তো অনেক ট্যাবু তৈরি হয়ে গেছে, আমরা যদি এই শব্দটাকে পাল্টায় অন্য কোনো একটা শব্দ তৈরি করার চেষ্টা করি, তার মানে আমরা কিন্তু স্বীকারই করে নিচ্ছি যে প্রতিবন্ধিতা একটা খারাপ শব্দ। আমরা যেন ওই ভুলটা ভাঙতে পারি, সেই জন্যই কিন্তু এই শব্দটাকে আরও জোর করে বিশ্বব্যাপী এস্টাবলিশ করা। এখানে ভিন্নভাবে প্রত্যেকটা মানুষের ভিন্ন সক্ষমতা আছে, স্পেশাল অ্যাবিলিটি। ধরেন আজকে যদি আপনি বলেন যে মাশরাফি ছিল আমাদের একজন খুব স্পেশাল বোলার, সাকিব খুব ভালো হ্যাঁ, তার ক্রিকেটারদের মধ্যে তার স্পেশাল অ্যাবিলিটি আছে, এটা তার বিশেষণ, এটা তার বিশেষ অ্যাবিলিটি। কিন্তু প্রত্যেকটা মানুষেরই তো বিশেষ অ্যাবিলিটি। আমরা বিশেষ অ্যাবিলিটি বলতে তো আপনার মানে প্রতিবন্ধিতা বোঝাচ্ছে না। হ্যাঁ, প্রতিবন্ধিতা বুঝতে গেলে আপনাকে প্রতিবন্ধিতা শব্দ বলতে হবে, আপনি অন্য কোনো শব্দ দিয়ে এটাকে পাশ কাটানোর চেষ্টা করার দরকার এবং নেই। তখনই তো আসলে সমাজের মূল ধারায় কিন্তু তখন তারাও অ্যাকসেপ্টেবল হবে। তো আসলে এই গ্রহণযোগ্যতা সরকারের থাকবে। কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এই সরকার আসলে আমাদেরকে ওই যে মাসে 50 টাকা ভাতা বাড়ানো ছাড়া সত্যি কথা আর কিছুই করেনি। এগুলো তো আসলে সবই খুবই হতাশাজনক কথা। তার সাথে আমি আরেকটু হতাশা যুক্ত করতে চাই। আমি একই প্রসঙ্গে আপনার কাছে এবং সাইদুল হকের কাছে ফিরবো একই প্রশ্নে, যে এই হতাশাজনকের মধ্যে আমরা দেখলাম যে আপনাদের যে বিষয়টা প্রতিবন্ধী ব্যক্তিদের ক ক্যাটাগরি ছিল, অর্থাৎ আপনাদের অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা যাবেন, সেটাকে খ ক্যাটাগরিতে দেখতে পেলাম এবার আমরা। এটা তো আরেকটু হতাশাজনক। ওটাই বলতে চাচ্ছিলাম যে হতাশার জায়গা তো যে আমাদেরকে এই আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তিদের দিবসটা, যে এই দিবসটা সরকারিভাবে পালন করার জন্য যে স্ট্যান্ডার্ড, সেখানে এটা ছিল টপ মোস্ট ক্যাটাগরি, ক ক্যাটাগরিতে ছিল। এটাকে ডিগ্রেড করা হয়েছে। তার মানে প্রতিবন্ধী মানুষের জন্য কিছু তো করেই নেই, বরং প্রতিবন্ধী মানুষের মর্যাদাকে আরও হানি করা হয়েছে। তো এইটা মানে একটা এরকম একটা বিপ্লবের পরে একটা সরকার এসে এই দেশের প্রতিবন্ধী মানুষের সঙ্গে এরকম একটা আচরণ করবে, এটা আসলে খুবই খুবই দুঃখজনক। এটা হ্যাঁ, মানে এটা 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 কোন হিসাবে করে আমরা আসলে জানি না। এই জায়গাটা একটু বলতে চাই যে জুলাই 2024-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে কিন্তু আমাদের অনেক তরুণ যুব সম্প্রদায় তারা কিন্তু তাদের দৃষ্টি হারিয়েছে, নতুন করে প্রতিবন্ধিতা তাদের তাদের অঙ্গহানি হয়েছে এবং তারা কিন্তু প্রতিবন্ধী হয়ে গেছে। এখন দিবসটাকে নিয়ে বলি যে দিবসটা হচ্ছে যে ডে অবজারভেন্স অফ পারসনস উইথ ডিসেবিলিটিস, তার মানে কি প্রতিবন্ধী ব্যক্তিদের দিবস। কিন্তু আমরা দিবসটাকেই প্রতিবন্ধী বানিয়ে দিচ্ছি, বলছি প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধী দিবস বলে কোনো শব্দ নাই। শব্দটাকেও কিন্তু আমরা আমাদের যে দিবস উদযাপনের জন্য আমরা সরকারের সাথে একটা কথা বলেছি যে আপনারা এটা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক দিবস বলেন, প্রতিবন্ধী ব্যক্তি দিবস বলেন, কিন্তু না, তারা প্রতিবন্ধী দিবস এতদিন ধরে করে আসছেন, এটাই করে যাবেন, এটা আসলে করে যাওয়ার এই ধরনের লজিক আমরা এখন প্রতিবন্ধী জনগোষ্ঠী মানতে চাই না। 1 2 নম্বর হলো যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক যে আইন হয়েছে সুরক্ষা দেওয়ার জন্যই তো। এখন আপনি যদি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধিতাকে মেনশন না করে তাদেরকে অন্যভাবে ডাকতে চান, তাহলে এই আইনটাকে লঙ্ঘন করা হয়। এবং বাংলাদেশ সরকার কিন্তু আমাদের কনভেনশন যেটি হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক যে কনভেনশন, সেটি সাইন এবং রেটিফাই করেছে। সাইন করেছে মানে হচ্ছে আমি মেনে নিলাম, রেটিফাই করেছে মানে আমি বাধ্য থাকলাম। তাহলে যেখানে উনি বলছেন, রাষ্ট্র বলছে যে আমি এটা মানতে বাধ্য, সেখানে প্রতিবন্ধী ব্যক্তি বলতে বাধ্য। আর প্রতিবন্ধিতা শব্দটা আসলে নেগেটিভ এভাবে ধরার প্রয়োজন নাই, কারণ হলো যে একটি মানুষের শারীরিক ক্ষতিগ্রস্ততার সাথে যখন ব্যারিয়ার যুক্ত হয় তখনই শুধু প্রতিবন্ধিতাটা আসে। তার মানে আমার যতক্ষণ আমার শারীরিক ক্ষতিগ্রস্ততা আমাকে ব্যারিয়ারের মুখোমুখি না করছে ততক্ষণ কিন্তু এই ক্ষতিগ্রস্ততা আমাকে ঝামেলায় ফেলছে না। যেমন আপনার এই স্টুডিও, এখানে ভাইয়ারা আসলেন, তারা সিঁড়ি বাইতে পারেন, আমি পারি না, আপনারা র্যাম্প দিয়ে দিয়েছেন, আমার ব্যারিয়ার কিন্তু রিমুভ করে দিয়েছেন। আমার এই যে ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট আছে এটা কিন্তু আমাকে এখানে আসতে বাধাগ্রস্ত করে নাই, এখানে আমার প্রতিবন্ধকতা নাই। আমাদেরকে কিন্তু এই স্বচ্ছ ট্রান্সপারেন্ট ধারণাটা থাকতে হবে। একটুখানি আসি যেটা নাফিস ভাই বলছিলেন যে রুলস অফ বিজনেসের যে অ্যালোকেশনের কথা, সেটা হলো যে আমাদের আইনের যে কর্মপরিকল্পনাটা হয়েছে সেই কর্মপরিকল্পনার ভিতরে কিন্তু একদম স্পেসিফিক করে বলা হয়েছে কোন মিনিস্ট্রি কোন বিষয়ে দায়িত্ব পালন করবে, সমন্বয় করবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
তাহলে এখন 35টা মন্ত্রণালয়ের জন্য হ্যাঁ, কাজ ধরা আছে। 35টা মন্ত্রণালয়ের কাজ ধরা আছে। তাহলে আমার এখন ডিসেবিলিটি আইডেন্টিফিকেশনের জন্য আমার স্বাস্থ্য মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় না। কিন্তু আমি যখন তৃণমূল পর্যায়ে কাজ করতে যাচ্ছি তখন আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন আমাদের উপজেলায় এত হিউজ কাজ, এত জনগোষ্ঠী, ডাক্তার কম, আপনাদের প্রতিবন্ধিতা আইডেন্টিফিকেশনের জন্য আমাদের যে সময় লাগে সেই সময় আমাদের নাই, সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে ডাক্তার নিয়োগ দিতে বলেন। তার মানে কি ওই মিনিস্ট্রি রেসপন্সিবল হতে চাচ্ছেন না। তাহলে কি এই প্রতিবন্ধী জনগোষ্ঠী আমরা কি অন্য গ্রহ থেকে এসেছি? না না, সেটা আপনি মানে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় সব মানুষের স্বাস্থ্যের দায়িত্ব নেয় তাহলে আমার স্বাস্থ্যের দায়িত্ব না কেন? আমার দুজন কলিগ, একজন ডাক্তারের কাছে গিয়েছেন ডেন্টিস্টের কাছে, তো উনি যখন ডেন্টিস্টের কাছে যাবেন উনি বসেন 6 তলায়, নিচের তলা থেকে যখন লিফটে উঠছেন ওদের পা দেখে বুঝতে পেরেছে যে একজনের পায়ে ডিফেক্ট আছে আর একজন ক্রাস ব্যবহার করছে। বলছে আপনারা কোথায় যাবেন? বলছে যে ডাক্তার শফিউল্লাহ স্যারের কাছে। বলছে না না না, আপনারা ডাক্তার শফিউল্লাহ স্যারের কাছে যাবেন না, আপনারা ডাক্তার লুৎফা স্যারের কাছে যান, লুৎফা স্যার আপনাদের পা ঠিক করে দিবে। একজন সাধারণ মানুষ বুঝতেই পারে না হসপিটালে কাজ করছে যে একজন মানুষের যেমন দাঁতের সমস্যা হতে পারে, একজন প্রতিবন্ধী মানুষেরও দাঁতের সমস্যা হতে পারে। আমি নিজে ফেস করেছি, আমার কিডনির সমস্যা হয়েছে, আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে আপনি তো শুয়ে থাকলে পারেন, আপনার অফিসে যাওয়ার দরকার কি? এরকম হ্যাঁ, আসলে এরকম হতাশাজনক কথা চলতেই থাকবে। আমাদের সময় একদম শেষের দিকে, আমরা ছোট ছোট করে দু একটা বিষয় আরেকটু যুক্ত করব। সাইদুল হক, আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনি ভোট নিয়ে কথা বলছিলেন, এই যে আসন্ন নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের যে রাজনৈতিক এবং ভোটাধিকার নিয়ে সেই মূল্যায়নটা আপনি কিভাবে করবেন? কারণ এই নির্বাচনটা তো একটা মানে ইনক্লুসিভ নির্বাচন হওয়ার কথা বলছে বারবার নির্বাচন কমিশন। তো আমরা আশা করি আসন্ন যে নির্বাচনটা আমরা প্রত্যাশা করছি, সেই নির্বাচনে আমরা এটা প্রত্যাশা করতে চাই যে প্রতিবন্ধী মানুষ যদি কেউ অংশগ্রহণ করে তাকে যেন অংশগ্রহণ করতে দেয়া হয়, এটা 1 নম্বর কথা। এবং সেই জন্য রাজনৈতিক দলগুলো যারা আছে আমি তাদেরকে বলবো যে তারা যাতে প্রতিবন্ধী মানুষদের যদি কেউ নমিনেশন চায় তাকে যেন গ্রহণ করে নেয়, এটা আমার 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে প্রতিবন্ধী মানুষ যে ভোট দিবেন, যিনি ভোট দিবেন তার যেন ইচ্ছা মতো উনি ভোটটা দিতে পারেন। ধরেন আমি যদি ভোট দিতে যাই, আমি যেন আমার সহযোগীদের নিয়ে বা আমার সাথীকে নিয়ে যাতে আমি ভোট দিতে যেতে পারি এবং আমার ইচ্ছা মতো যাতে আমি ভোটটা দিতে পারি, সেই ব্যবস্থাটা যেন ওইখানে থাকে। এবং তারপরে বলবো যিনি হুইল চেয়ার ইউজার বা যার পক্ষে, এখানে সব বিল্ডিংয়ে কিন্তু আপনি দেখবেন 2 তলা 3 তলা বা 4 তলা কিন্তু লিফটের ব্যবস্থা নাই। আমাদের এইখানে দাবি থাকবে বা প্রত্যাশা থাকবে যেন আমরা এই জাতীয় যারা সমস্যার সম্মুখীন হই, যারা হুইল চেয়ার ইউজ করি বা ক্রাশ ইউজ করি, তারা যেন নিচতলায় আমরা ভোট দেওয়ার সুযোগ পাই। অন্তত নিচতলাতে যেন তারা একটা কৃত্রিমভাবে হলেও, যদি র্যামের ব্যবস্থা না থাকে, তারা যেন ওইখানে র্যামের ব্যবস্থা করে দেয়। আরেকটা প্রত্যাশা আমাদের থাকবে যারা ইলেকশনে ডিউটি করবেন, দায়িত্ব পালন করবেন, তাদেরকে যেন এই প্রতিবন্ধিতা ইস্যুটার উপরে প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে তারা একজন প্রতিবন্ধী মানুষ গেলে তার সাথে যাতে সম্মানের সহিত আচরণ করে, তার সাথে যাতে ভালো আচরণ করে, তাকে যেন অবহেলার দৃষ্টিতে না দেখে। একজন প্রতিবন্ধী ব্যক্তির সাথে আসলে আচরণটা কি হবে সেটা যেন থাকে। আমি একটু নাফিস ভাইয়ের কাছে ফিরবো যে একটি সমতল বাংলাদেশ বিনির্মাণে আসলে কি কি প্রয়োজন, ছোট্ট করে আমি একটু সুপারিশগুলো জানতে চাই। স্পেসিফিক বলি, আমাদের যে অ্যাকশন প্ল্যানটা আমরা করেছি, মানে করা হয়েছে, যদি ওইটাই যদি বাস্তবায়ন করে সরকার, সমতল বাংলাদেশের অনেকখানি হয়ে যাবে আর কি ওখানে। কারণ ওইখানে মিস্টেপা বললো না যে 35টা মন্ত্রণালয়ের কথা বলা হয়েছে। 35টা মন্ত্রণালয়ের কী কাজ বলা হয়েছে? সাইদুল হক ভাই বলেছেন যে আমাদের আইনে 20টা অধিকার, 20টা 21টা অধিকারের কথা স্পেসিফিক বলা হয়েছে। এই অধিকারগুলির তো মানে মঙ্গল গ্রহ থেকে আসেনি, এগুলি সব মানুষের যেমন অধিকার, প্রতিবন্ধী মানুষের অধিকারগুলি আবার মনে করিয়ে দেওয়ার জন্য যে এগুলো প্রতিবন্ধী মানুষের অধিকার এবং এগুলি সরকার করতে বাধ্য, যেহেতু আইন পাশ করেছে। সেটা আইনের ভিতরে তফসিলের মধ্যে বলা আছে, সেগুলিকে সমন্বয় করে একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। 35টা মন্ত্রণালয়ের জন্য কাজ ধরা হয়েছে। কিছু কিছু আছে ইমিডিয়েট, কিছু আছে মিড টার্ম, কিছু আছে লং টার্ম, কিছু আছে চলবে, এরকম। এটা যদি যেভাবে পাশ করা হয়েছে, এটা যদি বাজেটে অ্যালোকেট করে যদি এটা বাস্তবায়ন করা হয়, তাহলে প্রতিবন্ধী মানুষের জন্য একটা সমতল বাংলাদেশ এখানে আমরা প্রত্যাশা করতে পারি। ধন্যবাদ নাফিস ভাই, খুব সংক্ষেপে মিষ্টিপা। আচ্ছা, নাফিস ভাই যেটা বললেন আমি একদমই একমত ওনার সাথে। আমি বলবো যে প্রতিবন্ধী মানুষ
নারী, শিশু, পুরুষ, বয়স্ক মানুষ যেখানে তার প্রয়োজনের জন্য যাবেন তিনি যেন তার সার্ভিসটা বৈষম্যহীনভাবে পান, বৈষম্য মুক্তভাবে পান, মানে তার যেটা প্রয়োজন সেটা যেন তার উপযোগী করে দেওয়া হয়। সেটা যদি হয় তাহলে আমাদের সমতার বাংলাদেশ হবে। এর সাথে একটুখানি যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে সাদুল ভাই যেটা বলছিলেন যে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমরা যেন প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উৎসাহিত করি, কারণ আমাদের দেশে প্রায় ৩৮ লক্ষ প্রতিবন্ধী মানুষ আছেন। তো ৩৮ লক্ষ প্রতিবন্ধী মানুষের জননিরাপত্তা, তাদের প্রবৃদ্ধি, তাদের উন্নয়নের জন্য অবশ্যই পলিসি মেকিং লেভেলে প্রতিবন্ধী মানুষের রিপ্রেজেন্টেশন লাগবে। আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠান আছে সমতার বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উৎসাহিত করে যাব, তাদেরকে প্রস্তুত করে যাব, রাষ্ট্র যেন সেই জায়গাটাতে এগিয়ে আসে। একটু সাপ্লিমেন্ট করি, ৩৮ লক্ষ যেটা বললেন এটা হলো আমাদের ন্যাশনাল ডাটাবেজে এদের তথ্য আছে। এই তথ্যের বাইরে কিন্তু আরও অসংখ্য প্রতিবন্ধী মানুষ আছে। এই ৩৮ লক্ষ হলো যাদের একদম আইডেন্টিফাইড, হ্যাঁ, এবং ন্যাশনাল ডাটাবেজের তথ্য সহ। কিন্তু আমরা যত যাই বলি না কেন সবচেয়ে বেশি প্রয়োজন হলো মর্যাদা দেওয়া। আমরা যেন মর্যাদার জায়গাটাকে এবং একজন ব্যক্তি হিসেবে আসলে সমান অধিকার এবং সম্মান, একজন ব্যক্তি মানুষ যে সম্মানটা প্রত্যাশা করে রাষ্ট্রের থেকে, সমাজের থেকে, সেটা যেন একজন প্রতিবন্ধী ব্যক্তিও পায়, সেটা কি নিশ্চিত করা। আপনাদের অনেক তিনজনকে কিছুই হয়তো করা যাবে না, অনেক কিছুই হয়তো দেওয়া যাবে না, অ্যাটলিস্ট মর্যাদাটা যেন দেওয়া হয়, তার সেই রেসপেক্টটা অবমূল্যায়ন যেন না করা হয়। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনাদের সবার জন্যই শুভকামনা থাকলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সুরক্ষা নিয়ে, এবং আমি আবারও বলছি এই আলোচনায় সেটি বারবার উঠে এসেছে, সেটি হচ্ছে একজন মানুষের যে অধিকার, সম্মান একজন মানুষ পাবার যোগ্য এই রাষ্ট্রের কাছ থেকে, একজন সমাজের কাছ থেকে, সেই প্রাপ্ত সম্মান এবং অধিকারটাই কিন্তু একজন প্রতিবন্ধী ব্যক্তিরও চাওয়া। আপনারা সবাই আমাদের সাথে ছিলেন এই আলোচনায়, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।